আচ্ছা, ধরুন এমন একটা পরিস্থিতির কথা চিন্তা করা যাক। খুব গুরুত্বপূর্ণ একটা চাকরির ইন্টারভিউ চলছে। চারদিকে একদম শান্ত, আর প্রার্থীর বুকের ভেতর রীতিমতো ড্রাম বাজছে। হুম, খুব চেনা একটা দৃশ্যপট। নার্ভাস হওয়াটাই স্বাভাবিক। একদম। তো তখন ইন্টারভিউ বোর্ডে বসা ব্যক্তিটি একটা প্রশ্ন করলেন, আর প্রার্থী তার উত্তরে খুব আত্মবিশ্বাসের সাথে বোঝাতে চাইলেন যে যদি আমি চাকরিটি পাই, আমি আমার সেরাটা দেব। হুম, কথাটা তো খুবই পজিটিভ। হ্যাঁ, পজিটিভ তো বটেই। মাতৃভাষায় মানে বাংলায় আমরা খুব স্বাভাবিকভাবেই এই কথাটা ভেবে নিই, কারণ দুটো কাজই ভবিষ্যতে ঘটবে, চাকরি পাওয়া এবং সেরাটা দেওয়া। ঠিক। কিন্তু ঠিক যখনই এই কথাটি ইংরেজিতে অনুবাদ করে বলতে যাওয়া হয়, তখনই মাথার ভেতর একটা শর্ট সার্কিট হয়ে যায়। হ্যাঁ, ওই ট্রান্সলেশনের ব্যাপারটা চলে আসে। একদম। মানে তখন মনে হয়, ইফ আই উইল গেট দ্য জব বলবো নাকি ইফ আই গেট দ্য জব বলবো। হুম, এই সামান্য একটা ইফ বা যদি কিভাবে যেন ওই মুহূর্তের পুরো আত্মবিশ্বাসটাই নাড়িয়ে দেয়। এটা আসলে একটা খুব সাধারণ সমস্যা। ভাষার নিজস্ব একটা মনস্তত্ত্ব আছে। যখন আমরা সেই মনস্তত্ত্বটা ধরতে পারি, তখন আর কোনো কিছুই মুখস্থ করার প্রয়োজন হয় না। তাই নাকি? হ্যাঁ, নিয়মগুলো তখন আপনা-আপনি যুক্তিসঙ্গত মনে হতে শুরু করে। ওই যে ইন্টারভিউয়ের যে উদাহরণটা দেওয়া হলো, এটিকে আমরা বলতে পারি ট্রান্সলেশন ট্র্যাপ বা অনানুবাদের ফাঁদ। অনানুবাদের ফাঁদ। বিষয়টা দারুণ তো। আসলে অবচেতনভাবেই মানুষ মাতৃভাষার ব্যাকরণকে অন্য ভাষার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠিক। বাংলায় আমরা খুব সহজেই বলি, যদি আমি সময় পাবো আমি কল করব। যেহেতু দুটো কাজই ভবিষ্যতের, তাই অবচেতনভাবেই অনেকে ইংরেজিতে দুটো উইল বসিয়ে একদম আক্ষরিক অনুবাদ করে ফেলেন। হ্যাঁ, অনেকেই বলে বসেন, ইফ আই উইল গেট দ্য টাইম, আই উইল কল ইউ। আর এখানেই তো বিপত্তিটা বাধে, তাই না? একদম তাই। এই অনুবাদ করার প্রবণতাটা খুবই স্বাভাবিক। কিন্তু এই যে বাক্যের এফ অংশের ভেতরে একটা উইল ব্যবহার করা হলো, এটা ভাষার লজিক অনুযায়ী সম্পূর্ণ অপ্রয়োজনীয়। মানে এক্সট্রা একটা উইল চলে আসছে। ঠিক তাই। ব্যাপারটাকে যদি আমরা একটা মেটাফর বা রূপক দিয়ে চিন্তা করি, তাহলে বুঝতে খুব সুবিধা হবে। ধরুন একটা গাড়ি চালানো হচ্ছে। ধরলাম। এখন একটা গাড়িতে যদি দুটো স্টিয়ারিং হুইল থাকে, আর চালক যদি দুটো স্টিয়ারিং একসাথেই ঘোরানোর চেষ্টা করেন, তাহলে কি হবে? নিশ্চিতভাবেই গাড়িটা নিয়ন্ত্রণ হারাবে। সোজা কথায় একটা বড় সড়ক ক্র্যাশ হবে, কারণ দুটো স্টিয়ারিং হুইল একসাথে কাজ করতে পারে না। ঠিক তাই। ইংরেজি বাক্যে এই দ্বিতীয় হুইলটা হলো সেই দ্বিতীয় স্টিয়ারিং হুইলের মতো। একটা মাত্র স্টিয়ারিং হুইল যেমন গাড়ি চালানোর জন্য বা দিক নির্দেশনার জন্য যথেষ্ট, তেমনি এই ধরনের বাক্যে ভবিষ্যৎ বোঝানোর জন্য একটা হুইলই যথেষ্ট। ইফ ক্লজের ভেতরে আরেকটা হুইল বসালে তা বাক্যের স্বাভাবিক গতিকে ব্যাহত করে। শেষ পর্যন্ত বাক্যের গঠনটাই ভেঙে পড়ে বা ক্র্যাশ করে। আচ্ছা, চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। হ্যাঁ, অবশ্যই। এই এফ বা কন্ডিশনালের জগতে যদি প্রবেশ করতে হয়, তাহলে আমাদের মূলত চারটি ভিন্ন ভিন্ন সমান্তরাল বিশ্বের বা পরিস্থিতির দরজা খুলতে হবে, কারণ সব যদি তো আর একরকম হয় না। একদমই না। বিভিন্ন পরিস্থিতির জন্য বিভিন্ন কন্ডিশনাল। তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক, এমন একটা জায়গা থেকে যেখানে কোনো অনিশ্চয়তা নেই। হ্যাঁ, ভবিষ্যৎ বা কল্পনার জগতে যাওয়ার আগে আমাদের এমন কিছু দিয়ে শুরু করা প্রয়োজন যা এই মুহূর্তে একদম সুনিশ্চিত। মানে যেখানে কোনো সন্দেহ নেই। ঠিক। কন্ডিশনালের এই প্রথম ধাপটিকে আমরা বলতে পারি ইউনিভার্সাল ট্রুথ বা সার্বজনীন সত্যের বোতাম। সার্বজনীন সত্যের বোতাম, মানে যে বোতাম চাপলে ফলাফল নিয়ে কোনো সন্দেহ থাকে না। ঠিক তাই। ধরুন এমন একটা সুইচ আছে যা চাপলে প্রতিবার ঠিক একই ঘটনা ঘটে, এর কোনো ব্যতিক্রম নেই। একেই গ্রামারের ভাষায় বলা হয় জিরো কন্ডিশনাল। ও আচ্ছা, জিরো কন্ডিশনাল। হ্যাঁ, এর সবচেয়ে সাধারণ উদাহরণ হল বৈজ্ঞানিক সত্য। যেমন, ইফ ইউ হিট আইস ইট মেল্টস, মানে যদি বরফ গরম করা হয় তবে তা গলে যায়। এনে তো কোনো সন্দেহ নেই, বরফ তো গলবেই। একদম। আর যেহেতু কোনো অনিশ্চয়তা নেই, তাই ভবিষ্যতে কি হবে তা নিয়ে অনুমান করার বা উইল ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। আচ্ছা, মানে উইল ছাড়াই বাক্যটা সম্পূর্ণ। হ্যাঁ, বাক্যের উভয় পাশেই টেন্সের রাজা, অর্থাৎ প্রেজেন্ট সিম্পল টেন্স ব্যবহৃত হয়। বিষয়টা অনেকটা গাণিতিক সমীকরণের বা ম্যাথমেটিক্যাল ইকুয়েশনের মতো মনে হচ্ছে। 2 এর সাথে 2 যোগ করলে যেমন সবসময় 4 হবে, ঠিক তেমনি। দারুণ একটা তুলনা। মানে এখানে ইনপুট দিলে আউটপুট সবসময় সুনিশ্চিত হবে। যেমন বৃষ্টি হলে ঘাস ভিজবেই,
ইফ ইট রেইনস দ্য গ্রাস গেটস ওয়েট। হুম এখানে ইনপুট হলো বৃষ্টি আর আউটপুট হলো ভেজা ঘাস। এখানে তো আসলে অনুমানের কোনো জায়গাই নেই। একদম নিখুঁত একটা তুলনা। গাণিতিক সমীকরণের মতোই জিরো কন্ডিশনালে ফলাফল শতভাগ সুনিশ্চিত। শুধু বৈজ্ঞানিক সত্য নয়, মানুষের ব্যক্তিগত অভ্যাসের ক্ষেত্রেও কিন্তু এটি কাজ করে। তাই নাকি? ব্যক্তিগত অভ্যাসের ক্ষেত্রে কিভাবে? যেমন কেউ যদি বলে, ইফ আই ওয়েক আপ আর্লি আই ফিল গুড, মানে আমি সকালে উঠলে ভালো অনুভব করি। এটি তার জন্য একটা ব্যক্তিগত সার্বজনীন সত্য। ও, বুঝতে পেরেছি। আচ্ছা, তার মানে যেখানে শতভাগ নিশ্চয়তা আছে সেখানে জিরো কন্ডিশনাল। ঠিক। কিন্তু আমাদের বাস্তব জীবন তো আর গাণিতিক সমীকরণের মতো নিশ্চিত নয়। জীবনের বেশিরভাগ সিদ্ধান্তই তো একটা সম্ভাবনার উপর দাঁড়িয়ে থাকে। আর ঠিক সেখানেই আমরা জিরো কন্ডিশনাল থেকে বেরিয়ে প্রবেশ করি ফার্স্ট কন্ডিশনালে। একে আমরা বলতে পারি ফিউচার প্ল্যান বা বাস্তব সম্ভাবনা। বাস্তব সম্ভাবনা মানে যেটা ভবিষ্যতে হতে পারে। হ্যাঁ, ভবিষ্যতে ঘটার বাস্তব সম্ভাবনা আছে এমন পরিকল্পনার ক্ষেত্রেই এটি ব্যবহৃত হয়। আচ্ছা, এই জায়গাটাতেই সম্ভবত আমাদের সেই ট্রান্সলেশন ট্র্যাপ সবচেয়ে বেশি কাজ করে। একদম ঠিক ধরেছেন। ওই যে শুরুতে বলছিলাম, যদি আমি সময় পাই আমি কল করব। এখানে ভবিষ্যতে একটা কাজ ঘটার বাস্তব সম্ভাবনা আছে। হ্যাঁ, ইংরেজিতে এটি হবে ইফ আই গেট দ্য টাইম আই উইল কল। এখানে লক্ষ্য করা বিষয় হল আমরা এফ এর সাথে উইল ব্যবহার করছি না, বরং বাক্যের পরের অংশে বা ফলাফলের অংশে উইল ব্যবহার করছি। কিন্তু এখানেই আমার একটা প্রশ্ন আছে, বা বলা যায় একটা যুক্তির দ্বন্দ্ব আছে। বলুন। যেহেতু দুটো কাজই ভবিষ্যতে ঘটবে, মানে সময় পাওয়াটাও ভবিষ্যতে এবং কল করাটাও ভবিষ্যতে, তাহলে দুই জায়গায় উইল বসালে আসলে লজিক্যালি সমস্যাটা কোথায়? এটা অনেকেই ভাবে। মাতৃভাষার ব্যাকরণ অনুযায়ী তো দুটোই ভবিষ্যৎ, তাহলে ইংরেজিতে কেন এই বৈষম্য? খুবই চমৎকার একটা বিষয় হল, এখানে আমাদের ডাবল গ্লু বা দ্বৈত আঠার নিয়মটি বুঝতে হবে। ডাবল গ্লু, আঠা? হ্যাঁ, আঠা বা গ্লুয়ের কাজ কি? দুটো জিনিসকে জোড়া লাগানো। বাক্যে এফ শব্দটি নিজেই একটা আঠা বা কানেক্টর হিসেবে কাজ করে। আচ্ছা। এর মনস্তত্ত্বটা হল, এফ শব্দটি নিজেই বাক্যটিকে একটা শর্তের দিকে বা ভবিষ্যতের একটা সম্ভাব্য পরিস্থিতির দিকে টেনে নিয়ে যায়। তার মানে ইফ বলা মাত্রই মস্তিষ্ক বুঝে নিচ্ছে যে আমরা এমন কিছুর কথা বলছি যা এখনো ঘটেনি কিন্তু ঘটতে পারে। একদম তাই। এফ থাকার কারণে বাক্যটি ইতিমধ্যেই ভবিষ্যতের দিকে নির্দেশ করছে। তাই ইফ অংশের ভেতরে পুনরায় উইল নামের আরেকটা আঠার কোনো দরকার নেই। ও, এখন বিষয়টা পরিষ্কার হচ্ছে। ধরুন, একটা ভাঙা কাপ জোড়া লাগানোর জন্য আপনি সুপারগ্লু ব্যবহার করছেন। এক ফোঁটা আঠাই যথেষ্ট। কিন্তু আপনি যদি সেখানে অনেক বেশি আঠা ঢেলে দেন, তাহলে কি হবে? তাহলে কাপটা তো জোড়া লাগবেই না, বরং পুরো জিনিসটা মাখামাখি হয়ে নষ্ট হয়ে যাবে। ঠিক, অতিরিক্ত আঠা দিলে যেমন নষ্ট হয়, তেমনি ডাবল গ্লু দিলে বাক্যের স্বাভাবিক গঠনটা বা লজিকটা নষ্ট হয়ে যায়। এটা দারুণ একটা ব্যাখ্যা। মানে একটা মাত্র উইল আর একটা বেস ফর্মই যথেষ্ট। যেমন ইফ আই হ্যাভ মানি আই উইল বাই দ্য বুক। হ্যাঁ, একদম। এখানে ইফ নিজেই শর্ত তৈরি করছে আর উইল শুধু ফলাফলটা বুঝিয়ে দিচ্ছে। ঠিক, একটা আঠাই যথেষ্ট বাক্যটাকে ধরে রাখার জন্য। এতক্ষণ তো আমরা বাস্তব জগতের সম্ভাবনা নিয়ে কথা বললাম, কিন্তু মানুষের মন তো আর শুধু বাস্তবতায় আটকে থাকে না। মানুষ কল্পনা করতে ভালোবাসে, দিবাস্বপ্ন দেখতে ভালোবাসে। তা তো বটেই। যখন আমরা এমন কিছু নিয়ে কথা বলি যা বাস্তবে সম্ভব নয়, তখন ভাষার কাঠামোতে কি পরিবর্তন আসে? যখনই আমরা এই বাস্তব সম্ভাবনার গণ্ডি পেরিয়ে কল্পনার জগতে পা রাখি, তখনই আমরা প্রবেশ করি সেকেন্ড কন্ডিশনালের জগতে। সেকেন্ড কন্ডিশনাল? হ্যাঁ, একে একটা প্যারালেল ইউনিভার্স বা সমান্তরাল বিশ্ব হিসেবে কল্পনা করা যেতে পারে। সমান্তরাল বিশ্ব শব্দটা শুনলেই কল্পবিজ্ঞানের সিনেমার কথা মনে পড়ে যায়, যেখানে সবকিছু অন্যরকম। ভাষার ক্ষেত্রেও বিষয়টা অনেকটা সেরকমই। এই কন্ডিশনালটি আমরা তখন ব্যবহার করি যখন আমরা বর্তমান বাস্তবতায় প্রায় অসম্ভব বা সম্পূর্ণ কাল্পনিক কোনো পরিস্থিতি নিয়ে কথা বলি। আচ্ছা, একটা উদাহরণ দেয়া যায়? যেমন ধরুন লটারি জেতার কথা। একজন মানুষ যার হয়তো লটারি জেতার কোনো বাস্তব সম্ভাবনাই নেই, সে বসে বসে ভাবছে, ইফ আই ওয়ান দ্য লটারি আই উড বাই আ ম্যানশন। মানে যদি আমি লটারি জিততাম, আমি একটা প্রাসাদ কিনতাম। হ্যাঁ। একটু থামাই আপনাকে। আপনি বললেন ওয়ান, অর্থাৎ পাস্ট সিম্পল টেন্স বা অতীতকাল। কিন্তু আমরা তো বর্তমানের একটা দিবাস্বপ্ন বা কল্পনার কথা বলছি। ঠিক পয়েন্ট ধরেছেন। কেউ তো এখন বসে বসে ভাবছে যে সে লটারি জিতলে কি করত।
তাহলে এখানে অতীতকাল কেন ব্যবহার করা হলো? আমি সবসময় জানতাম পাস্ট টেন্স মানে হলো গতকাল বা 10 বছর আগের কোনো ঘটনা। এই প্রশ্নটাই হল ইংরেজি ভাষার কন্ডিশনালের সবচেয়ে বড় এবং আকর্ষণীয় মনস্তাত্ত্বিক রহস্য। তাই নাকি? হ্যাঁ, এখানে পাস্ট সিম্পল টেন্স আসলে অতীতকাল বা অতীত সময় বোঝানোর জন্য ব্যবহৃতই হয় না। সময় বোঝায় না? হ্যাঁ, তাহলে অতীতকাল দিয়ে কি বোঝানো হয়? এটি ব্যবহৃত হয় বাস্তব দুনিয়া থেকে এই কল্পনার জগতের দূরত্ব বা ডিস্টেন্স বোঝাতে। দূরত্ব? হ্যাঁ, যখন আমরা বর্তমানের বাস্তব অবস্থা থেকে অনেক দূরের কোনো অবাস্তব কল্পনা করি, তখন ভাষার মনস্তত্ত্ব সেই মানসিক দূরত্বটাকে বোঝানোর জন্য পাস্ট টেন্সের আশ্রয় নেয়। এটি সময়ের অতীত নয়, এটি বাস্তবতার অতীত। একটু সময় নিচ্ছে বিষয়টা বোঝার জন্য। তার মানে পাস্ট টেন্স এখানে ঘড়ির কাঁটা পেছানোর জন্য ব্যবহৃত হচ্ছে না, একদমই না। বরং আমার বর্তমান বাস্তব পরিস্থিতি থেকে এই অবাস্তব কল্পনাটা যে অনেক দূরে, সেই দূরত্বটা বোঝানোর জন্য পাস্ট টেন্স ব্যবহার করা হচ্ছে। নিখুঁতভাবে ধরেছেন। যখন আপনি বলেন এফ আই ওয়েন মানে প্রেজেন্ট টেন্স, তার মানে আপনি বাস্তবে জেতার আশা করছেন, দূরত্ব কম। আচ্ছা। কিন্তু যখন আপনি বলেন এফ আই ওয়ান অর্থাৎ পাস্ট টেন্স, তখন আপনি মনস্তাত্ত্বিকভাবেই স্বীকার করে নিচ্ছেন যে এই ঘটনার বাস্তবতার সাথে আপনার বর্তমানের অনেক দূরত্ব। এটি স্রেফ একটা কল্পনা। ওহ আচ্ছা, এটা তো আগে কখনো এভাবে ভাবিনি। সময়ের দূরত্ব নয়, বাস্তবতার দূরত্ব। হ্যাঁ, এটাই হলো আসল লজিক। আচ্ছা, এই কল্পনার জগতে নিয়ে কথা বলতে গিয়ে আরেকটা খুব সাধারণ বিভ্রান্তির কথা মনে পড়ে গেল। কোনটা? আমরা প্রায়ই বলি ইফ আই ওয়্যার ইউ, মানে আমি যদি তোমার জায়গায় হতাম। কিন্তু আমরা তো জানি আই, হি, শি এগুলোর সাথে সাধারণত ওয়াজ বসে। ঠিক। তাহলে এই সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে হঠাৎ সবার সাথে ওয়্যার কেন বসে? এর পেছনেও একটা চমৎকার মনস্তাত্ত্বিক কারণ আছে। আমি একে বলি মডেল মাস্ক বা ছদ্মবেশ তত্ত্ব। ছদ্মবেশ? গ্রামারের ভেতরে আবার ছদ্মবেশ কিভাবে আসে? একবার ভাবা যাক, যখন কেউ একটা থিয়েটারের মঞ্চে ওঠে, তখন সে কিন্তু আর নিজের সত্তায় থাকে না। না, সে তো একটা চরিত্রে অভিনয় করে। ঠিক, সে একটা চরিত্রের ছদ্মবেশ বা কস্টিউম পরে নেয়। ঠিক তেমনি যখন আমরা সেকেন্ড কন্ডিশনালের এই কল্পনার সমান্তরাল বিশ্বে প্রবেশ করি, তখন আমরা কেউই আর আমাদের বাস্তব সত্তায় থাকি না। আচ্ছা। আমরা সবাই যেন একটা মডেল মাস্ক বা ছদ্মবেশ পরে নিই। এই যে ওয়াজের বদলে ওয়্যার ব্যবহার করা, এটিই হল সেই ব্যাকরণগত ছদ্মবেশ। তার মানে এটা একটা সিগন্যাল দিচ্ছে। একদম। এটি পরিষ্কারভাবে নির্দেশ করে যে পরিস্থিতিটি বাস্তব নয়, পুরো ব্যাপারটি একটা অভিনয় বা ঘোর কল্পনা। তাই এখানে আই ওয়াজ না হয়ে আই ওয়্যার হয়, হি ওয়াজ না হয়ে হি ওয়্যার হয়। দারুণ তো। কল্পনার এই মঞ্চে সবাই সমান, তাই সবার জন্য একই ছদ্মবেশ। অসাধারণ একটা কনসেপ্ট। এই ওয়্যার শব্দটা আসলে শ্রোতাকে একটা সিগন্যাল দিচ্ছে যে আমি এখন বাস্তব দুনিয়া থেকে অনেক দূরে একটা অবাস্তব জগতে আছি। ঠিক তাই। এই ছদ্মবেশ তত্ত্বটা তো বর্তমান সময়ের কল্পনার জন্য দারুণ কাজ করে। কিন্তু যদি এমন হয় যে কোনো ঘটনা ঘটে গেছে এবং সেটা ভুলভাবে ঘটেছে। মানে অতীতের কথা বলছেন? হ্যাঁ, অতীত তো আর পরিবর্তন করা যায় না। তখন কি এই মাস্ক বা ছদ্মবেশ কোনো কাজে আসে? না, তখন আর ছদ্মবেশ কাজ করে না, কারণ ঘটনাটি ইতিমধ্যেই ঘটে বাস্তবতায় পরিণত হয়েছে। আচ্ছা। আর ঠিক এই জায়গাতেই আমাদের আলোচনা বর্তমান বা ভবিষ্যতের কল্পনা ছেড়ে প্রবেশ করে অতীতের এমন এক বিন্দুতে যেখানে কেবল আক্ষেপ ছাড়া আর কিছুই করার নেই। একে আমরা বলি থার্ড কন্ডিশনাল। থার্ড কন্ডিশনাল, তার মানে এটি হলো এমন একটা জগৎ যেখানে আমরা চাইলেও আর কিছু বদলাতে পারবো না। একদম। এটিকে আমি বলতে পছন্দ করে টাইম মেশিন অব রিগ্রেট বা আক্ষেপের টাইম মেশিন। এটি হল পাস্ট অব দি পাস্ট বা অতীতের অতীতে ভ্রমণ করার মতো একটা বিষয়। অতীতের অতীতে ভ্রমণ। এই ব্যাপারটা টাইম মেশিনের চেয়ে আমার কাছে মনে হয় কোনো খেলার রিপ্লে দেখার মতো। খেলার রিপ্লে? কিভাবে? ধরুন, আমরা টিভিতে একটা ক্রিকেট ম্যাচ দেখছি। ব্যাটসম্যান একটা ভুল শট খেলে আউট হয়ে গেল। আমরা স্ক্রিনের সামনে বসে চিৎকার করে বলছি, ইস, যদি সে বলটা ছেড়ে দিত তাহলে হয়তো সে সেঞ্চুরি করত। আমরা প্রায়ই এমনটা করি। কিন্তু আমরা যতই চিৎকার করি না কেন, টিভির পর্দার অতীত তো আর বদলাবে না। চমৎকার একটা উদাহরণ। এই যে খেলার রিপ্লে দেখে আক্ষেপ করা কিন্তু ফলাফল বদলাতে না পারা, এটাই হলো থার্ড কন্ডিশনালের মূল নির্যাস। হ্যাঁ, বুঝতে পারছি। যেহেতু অতীতকে আর বদলানো সম্ভব নয়, তাই পুরো ব্যাপারটি আসলে একটা ভারী আক্ষেপ।
আর এ ভারী আক্ষেপকে প্রকাশ করার জন্য ভাষার গঠনটিও বেশ ভারী হয়, মোডাল প্লাস হ্যাভ প্লাস V3। একটু উদাহরণ দিয়ে যদি বোঝানো যায়। ধরুন কেউ একজন পরীক্ষায় ফেল করেছে কারণ সে পড়াশোনা করেনি। সে পরে আক্ষেপ করে বলছে, ইফ আই হ্যাড স্টাডিড হার্ডার আই উড হ্যাভ পাসড। মানে যদি আমি আরও বেশি পড়াশোনা করতাম, আমি পাশ করতাম। ফাংশে হ্যাড প্লাস V3 মানে হ্যাড স্টাডিড দিয়ে আমরা সেই খেলার রিপ্লের মতো অতীতে ভ্রমণ করছি। আচ্ছা। আর would have প্লাস V3 মানে would have passed দিয়ে আমরা সেই কাল্পনিক ফলাফলটা বোঝাচ্ছি যা বাস্তবে কখনোই ঘটেনি। হুম। মনস্তাত্ত্বিক জায়গা থেকে দেখলে এই ভারী বাক্যের গঠনটি মূলত একটা হারানো সুযোগের জন্য দীর্ঘশ্বাসের শব্দ ছাড়া আর কিছুই নয়। আক্ষেপ বোঝাতে ভারী স্ট্রাকচার, আসলেই তাই। তবে এখানে আমার একটা জোরালো প্রশ্ন আছে, বা বলা যায় পপ কালচারের সাথে গ্রামারের একটা দ্বন্দ্ব আছে। দ্বন্দ্ব? সেটা কি রকম? অনেক হলিউড সিনেমা বা আমেরিকান টিভি শোতে শোনা যায় চরিত্রগুলো থার্ড কন্ডিশনাল ব্যবহার করতে গিয়ে বলছে, ইফ আই উড হ্যাভ নোন। হ্যাঁ, এটা তো প্রায়ই শোনা যায়। যদি মাতৃভাষা যাদের ইংরেজি তারাই অবলীলায় এটি ব্যবহার করে, তাহলে এটিকে গ্রামার বইতে ভুল বা ক্র্যাশ বলা হয় কেন? একটি একটা খুবই প্রাসঙ্গিক প্রশ্ন। কথ্য ভাষা বা স্পোকেন ল্যাঙ্গুয়েজ সবসময় নিয়মের তোয়াক্কা করে না। মানুষের তাড়াহুড়ো বা আলসেমির কারণে ভাষার বিবর্তন হয়। সেটা ঠিক। মানুষ অনেক সময় বাক্যের শুরুতেই উড বসিয়ে শ্রোতাকে বোঝাতে চায় যে আমি কিন্তু একটা কাল্পনিক আক্ষেপের কথা বলতে যাচ্ছি, কিন্তু লজিক্যালি বা ব্যাকরণের দিক থেকে এটি হলো আমাদের সেই বিখ্যাত ডাবল গ্লু বা দ্বৈত আঠার ভুলের সবচেয়ে বড় এবং ভয়ঙ্কর উদাহরণ। ও, সেই দুই স্টিয়ারিং হুইল দিয়ে গাড়ি চালানোর চেষ্টার মতো? একদম তাই। এফ নিজেই একটা কন্ডিশন বা শর্ত তৈরি করছে, তার ভেতরে আবার উড হ্যাভ ঢুকিয়ে দিলে বাক্যটি অতিরিক্ত জোড়াতালি দেওয়া হয়ে যায় বা ওভারগ্লুড হয়ে যায়। তাহলে সঠিক রূপটা কি হবে? সঠিক রূপটি হবে শুধুই এফ আই হ্যাড নোন। কথ্য ভাষায় অনেকে এটি বললেও যৌক্তিকভাবে এটি বাক্যের কাঠামোকে ভেঙে দেয়। অতিরিক্ত জোড়াতালি দিয়ে বাক্যের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট করাটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। তাহলে এই যে আমরা চারটি ভিন্ন ভিন্ন কন্ডিশনাল নিয়ে আলোচনা করলাম, এর সবকিছুর আসল অর্থ কি দাঁড়ায়? আপনিই বলুন, কি মনে হয়? আমরা দেখলাম জিরো কন্ডিশনাল হল নিশ্চিত সত্যের গাণিতিক সমীকরণ, ফার্স্ট কন্ডিশনাল হল ভবিষ্যতের বাস্তব সম্ভাবনা, সেকেন্ড কন্ডিশনাল হল বাস্তবতার দূরত্ব বোঝানোর সমান্তরাল বিশ্ব, আর থার্ড কন্ডিশনাল হল অতীত নিয়ে আক্ষেপের রিপ্লে। অসাধারণ সামারি। যদি আমরা এটিকে বৃহত্তর প্রেক্ষাপটের সাথে যুক্ত করি, তাহলে ভাষার এক অবিশ্বাস্য ক্ষমতার দিকটি আমাদের সামনে উন্মোচিত হয়। ভেবে দেখা যাক, কেবলমাত্র একটা ক্রিয়াপদ বা ভার্বের পরিবর্তন অথবা সামান্য টেন্সের অদলবদল কিভাবে একটা বাস্তব পরিকল্পনাকে মুহূর্তের মধ্যে একটা কাল্পনিক স্বপ্নে বা অতীতের আক্ষেপে রূপান্তর করতে পারে। হ্যাঁ, সত্যি ভাবার মতো বিষয়। ব্যাকরণ শুধু কিছু নিরস নিয়মের সমষ্টি নয়, এটি আসলে মানুষ কিভাবে চিন্তা করে, কিভাবে সময় আর বাস্তবতাকে মাপে, তারই একটা মনস্তাত্ত্বিক কোড। সত্যি তাই। এই আলোচনার একেবারে শেষে এসে আমার মাথায় একটা গভীর মনস্তাত্ত্বিক চিন্তার উদ্রেক হচ্ছে। তাই নাকি? কি রকম চিন্তা? যেমন ধরুন, আমাদের জীবনে আমরা প্রায়ই বলি, ইফ আই ওয়ার্ক হার্ড আই উইল সাকসিড, মানে যদি আমি পরিশ্রম করি তবে আমি সফল হব। এটি হলো ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ বাস্তব সম্ভাবনা। হ্যাঁ, একদম। কিন্তু অনেক সময় আমরা আমাদের বড় স্বপ্নগুলোর কথা বলতে গিয়ে অবচেতনভাবেই বলে ফেলি, ইফ আই হ্যাড দ্য চান্স আই উড ডু সামথিং, মানে যদি আমি সুযোগ পেতাম তবে আমি হয়তো কিছু একটা করতাম। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাইছেন আমরা ফার্স্ট কন্ডিশনাল থেকে সেকেন্ড কন্ডিশনালে চলে যাচ্ছি। ঠিক তাই। আমরা কি আমাদের লক্ষ্যগুলোকে সেকেন্ড কন্ডিশনালে সেই সমান্তরাল বিশ্ব বা কাল্পনিক জগতে সাজিয়ে নিজেদের মনকেই এই সিগন্যাল দিচ্ছি যে আমাদের স্বপ্নগুলো আসলে বাস্তব দুনিয়া থেকে অনেক দূরের কিছু? ওয়াও, এটা তো দারুণ একটা পয়েন্ট। ভাষার গঠন কি আমাদের আত্মবিশ্বাসকে প্রভাবিত করছে? আমরা কি আমাদের লক্ষ্যগুলোকে সেই মডেল মাস্ক বা ছদ্মবেশ পরিয়ে দিচ্ছি, যাতে বাস্তবে ব্যর্থ হলে আমাদের কষ্ট কম হয়? এটি তো রীতিমতো সেলফ সাবোটাজ বা নিজেকে নিজেরই আটকে দেওয়ার একটা ভাষাগত রূপ। ভাষার এই সূক্ষ্ম প্রয়োগগুলো আমাদের অবচেতন মনকে কিভাবে নির্দেশ দেয় তা ভাবলে সত্যি অবাক হতে হয়। একদম। ব্যাকরণ যে শুধুমাত্র খাতার পাতায় সীমাবদ্ধ নয়, বরং আমাদের দৃষ্টিভঙ্গিকে কতটা নিয়ন্ত্রণ করে, আজকের এই আলোচনাটি তারই প্রমাণ। হ্যাঁ, খুব সুন্দর একটা ডিপ ডাইভ হলো আজ।
তাহলে আজকের এই গভীর আলোচনা বা ডিপ ডাইভ এখানেই শেষ করা হচ্ছে। তবে ওই শুরুর মেটাফরটির কথা সবসময় মাথায় রাখা জরুরি। জীবনের হোক বা ভাষার, গাড়িতে স্টিয়ারিং হুইল কিন্তু একটাই রাখা ভালো, না হলে খামোখাই ক্র্যাশ করার ভয় থাকে। একদম ঠিক। ভাষার পেছনের এই মনস্তত্ত্ব নিয়ে কৌতূহল ধরে রাখাটা সত্যিই আনন্দদায়ক। আর কে জানে, হয়তো আমাদের ব্যবহার করা এই ছোট ছোট যদিগুলো একদিন সঠিক ব্যাকরণের পথ ধরে বাস্তব সম্ভাবনায় রূপ নেবে।